ব্রেন বুস্টার চ্যানেলে সকল পাঠককে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রবীন্দ্রনাথের সংক্রান্ত বিষয় নিয়ে অজানা কিছু তথ্য। অর্থাৎ আমি আগেও বলেছি, আমরা সকলেই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কম বেশি সকলেই জানি। তাই সেই রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা শুনতে বসেছি আজকের, যেখানে আমরা অনেক তথ্য আছে যেগুলো হয়তো আজও সাধারণ পাঠকের কাছে অনেকটাই অচেনা বা অপরিচিত রবীন্দ্রনাথ। আমরা আলোচনা করছি আজকের রবীন্দ্র আলোচনা পর্বের দ্বিতীয় পর্ব। আমি বলছিলাম যে আমার চোখে রবীন্দ্রনাথ, আমার চোখে রবীন্দ্রনাথ কেমন? আমরা এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে এখন কাটাচ্ছি যেখানে যুদ্ধ একটা পরিস্থিতি। যুদ্ধেও কতটা রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক, আমরা সেখানেও রবীন্দ্রনাথ কতটা যুদ্ধ পরিস্থিতিতেও শান্তির বার্তা নিয়ে আসছে সেটা আমরা বুঝতে পারি রবীন্দ্রনাথ যখন পড়ি। আমরা আলোচনা করছি বিশ্বকবি জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে বিদেশেও কতটা ছিল সেই নিয়ে একটি গল্প পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা করছি। রবীন্দ্রনাথ ঠাকুর জার্মানিতে কতটা প্রাসঙ্গিক ছিলেন আমরা একটু দেখে নিই। তখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, জার্মানিতে নাৎসিবাদ সারা বিশ্বের কাছে ত্রাস হয়ে দাঁড়িয়েছে। সেই সময় জার্মানি ঠিক করেছিল যে ইহুদিদের তাদের এখানে আর থাকতে দেবে না। ইহুদি বিতরণ নীতি নেয়, প্রচুর ইহুদিকে তারা কিন্তু দিন রাত মেরে ফেলেছে বা তাড়িয়ে দিয়েছে। এরকম 100 ইহুদি পিতামাতার অনাথ সন্তানকে নিয়ে একটা আশ্রম টাইপের গড়ে তুলেছিলেন এক ডাক্তার। তার কাজ ছিল এই অনাথ ইহুদি ছেলেপুলেগুলোকে মানুষ করা, যাতে করে তারা শিক্ষার আলোয় আলোকিত হতে পারে, তারা আগামী প্রজন্মের কাছে যেন তারা একটা আশার আলো নিয়ে আসতে পারে। সেই ডাক্তারবাবু এটাও ভেবে রেখেছিলেন যে যে কোনো দিন তার কাছে একটা সমন আসবে যে এই ইহুদি ছাত্রগুলোকে তুমি কেন লালন পালন করছো। কিন্তু এই ভয়কে তিনি দূরে সরিয়ে রেখেও তিনি প্রতিনিয়তই চেষ্টা করে গিয়েছিলেন এই সকল অনাথ ইহুদি ছেলেপুলেগুলোর পাশে থাকার জন্য। ঘটনাটা ঘটলো ঠিক যা তিনি ভয় পেয়েছিলেন, অনুরূপভাবে ঘটনাটা ঘটে গেল। একদিন জার্মানির পুলিশ এসে তাকে ডেকে নিয়ে গেল। দোষটা কি? যে তিনি ইহুদি ছেলেপুলেগুলোকে মানুষ করছে অনাথ। তখন জার্মানির এই নির্দেশ এলো যে এই ইহুদি ছেলেপুলেগুলোকে মেরে ফেলতে হবে। ডাক্তারবাবু তাদের কাছে হাত জড়ো করে নিবেদন করলেন যে আমি তোমাদের কাছে একান্তভাবে জানাচ্ছি ওই ছেলেগুলোকে ছেড়ে দেওয়া হোক। তারা কিন্তু ছাড়েনি। বিচার হয়, বিচারের পরে ডাক্তারবাবু কিন্তু দেখা যায় যে সে ছাড় পেয়ে যায়। কেন না, যেহেতু সে জাতিতে জার্মান ছিল। কিন্তু ডাক্তার নির্ভীক মানুষ ছিল। তিনি বললেন যদি 100 ছেলের মৃত্যু হয় তাহলে আমার একটা মৃত্যু কোনো একটা বড় বিপর্যয় নয়, তাই আমি ওদের সঙ্গেও যেতে চাই বলে নিয়ে যাওয়া হলো একটা জেলখানা বা হিট চেম্বার, আমরা যেটা বলি হিটলারের হিট চেম্বার, যেখানে হিটলার একের পর এক ইহুদিকে মেরে ফেলত। সেখানে যাওয়ার পর তাদের 100 জন এই অনাথ শিশুদের, ইহুদি অনাথ শিশুকে কয়েকদিন রেখে দেওয়ার ব্যবস্থা করা হলো। ডাক্তারবাবু তখন মনে মনে ভাবলেন একটা দিন যে আমাদের জীবন এবং মৃত্যু প্রায় পাশাপাশি দাঁড়িয়ে আছে। এই সময় এই কয়েকদিন যদি এই সকল অনাথ ছেলেদের, যাদের মুখে একটু হাসি ফোটানো যায়, যাদের অন্তত বাঁচিয়ে রাখার স্বাদটুকু পেতে পারি, তার জন্য তিনি অনেক গবেষণা করে ঠিক করলেন একটা নাটক করব। সেই নাটকটার কি নাম হবে, কি বই থেকে নাটকটা করা হবে। তিনি নানান বই পড়তে পড়তে দেখলেন যে ভারতবর্ষের একজন রাইটার, তার লেখা একটা বই তাকে ভীষণভাবে টানলো, আকর্ষণ করলো বলা যেতে পারে। সেটা হলো ডাকঘর। ডাকঘর, এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘর নাটকটি তিনি নাটক করলেন ছাত্রদের নিয়ে, অর্থাৎ এই অনাথ ছেলেদের নিয়ে, এবং ছেলেরা খুব আনন্দ পেল। এই সামনের কয়েকদিন তাদের যেভাবে জীবনের প্রতি মুহূর্ত কাটছিল তারা তার থেকে অনেকটা বেরিয়ে আসতে পারলো। ডাক্তার খুব আনন্দিত হলো। ডাক্তারকে পরে জিজ্ঞাসা করেছিল সাংবাদিকরা, আচ্ছা অনেক বই আছে, অনেক কিছু আছে, তারপরেও কিন্তু আপনি ডাকঘর নাটকটা কেন নির্বাচন করলেন? তিনি বলেছিলেন
যে এখানে অমল বলে একটা চরিত্র আছে, সেখানে এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এত সুন্দর করে দেখিয়েছিলেন যে বুঝতে পেরেছিল তার মৃত্যু আসন্ন, কয়েকদিন পরে জীবন শেষ হয়ে যাবে, তারপরেও সে হাসি মুখে এটাকে মেনে নিয়ে জীবনে বেঁচে থাকা কয়েকটা দিনকে সে উপভোগ করতে চেয়েছিল। সে কোনো মুহূর্ত নষ্ট করতে চায়নি, সে প্রতি মুহূর্ত পৃথিবীর প্রতিটি জিনিসকে উপভোগ করতে চেয়েছিল। এখানেই ছিল নাটকের সার্থকতা। এই ছিল আমার চোখে রবীন্দ্রনাথ, অজানা রবীন্দ্রনাথ। দেশ বিদেশের গণ্ডি অতিক্রম করে মানবতাকে প্রতিষ্ঠা করাই যা ছিল কাজ। তিনিই ছিলেন হয়তো বিশ্বকবি। ক্ষুরধার বুদ্ধি আর সূক্ষ্ম অনুভূতি যার আছে, তিনিই হলেন রবীন্দ্রনাথ। আমি দেখলাম আমরা আজকের আলোচনা করছি এমন একটা বিষয় নিয়ে, 165তম জন্মজয়ন্তী বিশ্বকবি। কিন্তু কখনো আমরা ভেবেছি বিশ্বকবির বাড়িতে কখনো, অর্থাৎ এই ঠাকুর বাড়িতে জন্মদিন পালন হতো কিনা? জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি ছিল ব্রাহ্ম প্রচারকদের একটা বড় কেন্দ্র বলা যেতে পারে। দেবেন্দ্রনাথ ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা, তিনি ব্রাহ্ম ধর্মের প্রচারক ছিলেন। তাই ব্রাহ্ম ধর্মের রীতিনীতি অনুসারে, যেটা হিন্দুদের যে দেব দেবীতা দেবীর এদের যে পূজা বা প্রচলন, যেগুলো প্রচুর আয়োজন করা হয়, সেই রকম কিন্তু বাড়িতে হতো না। এদের বাড়িতে এই রীতিনীতিই ছিল না। ঠাকুর পরিবারের মহিলাদের কথা মতো এখানে কোনো জন্মদিনই পালন হতো না। তাহলে কি হতো? আমরা দেখলাম জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন যে এইখানে যারা জন্মাতো তাদের বিভিন্ন পঞ্জিকাতে লিখে রাখা হতো তাদের জন্মসাল বা তারিখ, এছাড়া কিছু হতো না। কিন্তু রবীন্দ্রনাথের কবে থেকে জন্মদিন পালন করা শুরু হলো? কেই বা প্রথম উদ্যোগ নিয়েছিলেন ঠাকুরের জন্মদিন পালনের এই বিশেষ ব্যাপারটাকে নিয়ে? সেটা হলো সরলা দেবী চৌধুরানী। ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথের প্রথম জন্মবার্ষিকী বা জন্মদিন পালন হয়েছিল যখন তার বয়স 27। সরলা দেবী তার প্রথম উদ্যোক্তা। এবং এটা কোথা থেকে হয়েছিল? শুরু হয়েছিল বাড়িতে ঠাকুর পরিবারের রীতিনীতি ভেঙে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, অর্থাৎ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের একমাত্র কন্যা, তার জন্মদিন পালনের উদ্যোগ নিয়েছিল। বাড়িতে সেদিন হই হুল্লোড়, আমন্ত্রিত লোকজন ছিল অনেক। তারপরে সরলা দেবী এই দেখে অনুপ্রাণিত হয়ে তার পরের বছর ঠিক 27তম জন্মবার্ষিকীতে তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য তিনি এই আয়োজন করেছিলেন এবং তারপর থেকেই ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন শুরু হয়। পাঠক সমাজের কাছে আমার একান্ত অনুরোধ, আমি যে কথাটা রেখেছি বা রাখার চেষ্টা করছি, যে আমার চোখে রবীন্দ্রনাথ, অর্থাৎ অজেনা কিছু ঘটনা রবীন্দ্রনাথ ঠাকুরের আমি তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে। আর তোমাদেরও সেইভাবে এই চ্যানেলটাকে অনেক বেশি জনপ্রিয় করে তোলার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।